প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 18 তারিখ রাত্রিবেলা দেশে ফিরছেন। তা প্রতি মুহূর্তে দেশের খবরাখবর তার কাছে পৌঁছচ্ছিল। এখন বাংলাদেশের ইস্যু তার কাছে প্রতিনিয়তই তার কাছে পাঠানো হচ্ছে টেলিফোন ফিলার মারফত, একটা সিকিউর কলে মাধ্যমে। এখন সেখান থেকে তিনি দুটো নির্দেশ দিয়েছেন, আমি দেশে ফেরা না পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এবং 2 নম্বর, যে আপনারা একটা বৈঠক করে রাখুন যে বাংলাদেশে কত আমাদের পণ্য যাচ্ছে। তার নির্দেশের পরেই এই দুটো নির্দেশ, তার নির্দেশের পরেই বাংলাদেশ ডেপুটি বা বাংলাদেশ হাই কমিশন তার ভিসা সেন্টারটি গতকাল যেটা বন্ধ করেছিল আজকে খুলে দিয়েছে। দ্বিতীয় নির্দেশ, এখন রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত, তাই অমিত শাহ রয়েছেন হাতের কাছে। অমিত শাহর নেতৃত্বে আজকে সকাল 12টার সময় একটা বৈঠকে বসেছে আমাদের খাদ্যমন্ত্রী এবং এফসিআই ডিরেক্টর এবং আপনার ফরেন ট্রেড ডিপার্টমেন্ট অফ ফরেন ট্রেডের সমস্ত কর্তারা। সেখানে হিসেব করা হয়েছে এফসিআই এর গোডাউনে আমাদের কত মাল রয়েছে, কত মাল আমাদের বিদেশে রপ্তানি হবে এবং কত মাল এখনো আমাদের ক্ষেত থেকে এসে চাষিদের কাছ থেকে পৌঁছাবে, কত লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাবে, সেগুলো কাদের কাদের কাছে যাবে, কি যাবে না যাবে, এটা একটা হিসেব করা হয়েছে। এবার দেখা যায় বাংলাদেশ থেকে কি কি আমাদের চেয়ে পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এখনো 1.5 লক্ষ কোটি টন, 1.5 লক্ষ মেট্রিক টন চাল, কত গম আমি ঠিক জানি না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাপাতি, এই সমস্ত চেয়ে রাখা হয়েছে, যেগুলো মানে পরে এগুলো টাকা দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। আপাতত সেই পাতাটাকে মুলতুবি করে রাখা হয়েছে, মানে ভাঁজ করে পাতাটাকে, ওই যে 1/4 যে সাইজটা থাকে সেটাকে, এই যে পেস্টটা রয়েছে এই পেস্টটাকে এরকম ভাবে ভাঁজ করে রাখা হয়েছে। এটা খুব অর্থবহ, যে ওই ভাঁজ করে রাখার অর্থ যে এটা আপাতত ভাঁজ করা থাক। মানে বাংলাদেশে পণ্য পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রী এসে শেষ সিদ্ধান্তটি নেবেন। কারণ যদি কিছু না হয়, বাংলাদেশের ব্যাপারে যদি কোনো রকম কিছু না অ্যাকশন হয়, তাহলে এখানে বিরোধীরা কিন্তু বসে আছে সরকারের টুটি চিপে ধরার জন্য। সুতরাং যখন একটা কিছু বাংলাদেশ সম্পর্কে যখন লাথালাতির ব্যাপার চলছে, এখানে সব লাথালাতির ব্যাপার চলে, এ ওকে লাদ মারছে, ওকে লাদ মারছে, কখনো প্রণয় বার্মাকে লাদ মেরে তাড়াচ্ছে, কখনো পররাষ্ট্র উপদেষ্টাকে লাদ মেরে তাড়াচ্ছে। প্রণয় বার্মার কথা ছেড়ে দিন, সে তো আমাদের দেশের লোক। তার দেশের লোক হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। তার দোষ কি? সে বলেছে যে হাসনাত যেটা বলেছে যে একে প্রণয় বার্মাকে লাথি মেরে দেশে পাঠিয়ে দাও, দেশ থেকে বের করে দাও, সেটা সরকারের বক্তব্য নয়। উনি সরকারের অংশ নন। এই সরকারের অংশ নন কেন? এই নিয়ে হয়ে গেছে গন্ডগোল। তা এই নিয়ে গন্ডগোল তো হয়েছে। এখন কবর তো খুলেছেন কে? কবর খুলেছেন তো স্বয়ং ডক্টর ইউনূস। তিনি করেছেন যে তিনি প্রথমেই তো বলে দিয়েছেন এই যে ছাত্ররা তারা আমার নিয়োগকর্তা, তারা বললে আমি চলে যাব। খুব শিগগিরই তারা বলবে লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবো, আপনি ফ্রান্সে চলে যান বা দেশের বাইরে যেখানে খুশি চলে যান। এটা ওরা শুনতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এটাও ওনাকে শুনতে হবে, লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিচ্ছি, আপনি যান। তারপর দেশে একটা অরাজক পরিস্থিতি হবে। আর এদিকে এখন ওই বৈঠকটা যেটা হয়েছে, ওই বৈঠকটাতে এই খবরটা আপনাদের বললাম যে আপাতত নরেন্দ্র মোদী যতক্ষণ না এসে ফিরে আসছেন এবং বৈঠকে বসছেন, ফাইনালি একটা সিদ্ধান্ত হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ভিসা কাউন্টারটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে আজকে। আপাতত যে খুলে দেওয়া হয়েছে, আমি যেটা বলেছিলাম আপাতত খুলে দেওয়া হয়েছে এবং এই মিটিংটাকে সেরে রাখা হয়েছে। তিনি এলে পরে যত তাড়াতাড়ি সম্ভব তার টেবিলে সমস্ত ফাইলপত্রগুলো চলে যায়। দ্বিতীয় হচ্ছে হাদি নিয়ে একটা খবর আছে। তবে হ্যাঁ, তার আগে বলে দিই যে নেপাল এবং মালদ্বীপ এরা দুজনে যখন খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তখন কিন্তু ঠিক এই পন্থায় গিয়েছিল ভারতবর্ষ।
প্রথমে খাবার টাবার গুলো বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, দিয়ে একেবারে টোটালি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে খাদ্যবিহীন করে দেয়। তারপরে ওই মালদ্বীপও সুরসুর করে চলে এসছে, আবার নেপালও সুরসুর করে চলে এসছে। কারণ সবার টিকিটা তো এখানে বাঁধা, যার টিকি বাঁধা আছে সে যাবে কোথায়? আচ্ছা চলুন এবার হাদির খবর একবার দেখি, হাদির খবরটা কি হয়েছে। হাদির যেখানে চিকিৎসায় রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, দেশটার নাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটা হসপিটাল, সেই হসপিটালের যেখানে রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে তার 98% ব্রেন ডেথ হয়েছে। 98%, যেখানে গুলিটা গিয়ে বিঁধেছে সেখানে গিয়ে বিষাক্ত হয়ে গেছে, সেটা 98% তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে। কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, হৃদযন্ত্র চলছে, ফলে ক্লিনিক্যালি ডেড বলা যাচ্ছে না, কিন্তু তাকে বলছে যে ব্রেন ডেথ, তাকে ব্রেন ডেথ হয়েছে, ক্লিনিক্যালি ডেথ কিন্তু বলা হচ্ছে না। তা ওখানে ওদের যে পররাষ্ট্র মন্ত্রী আছে সিঙ্গাপুরের, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান ভিভিয়ান বালাকৃষ্ণন, শুনতে মানে ভারতীয় মনে হলো, আসলে উনি হচ্ছেন বংশগতভাবে ওই সিঙ্গাপুরেই আছেন। সিঙ্গাপুরে ওনার বাপ দাদারা চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি মানুষ হন, তার পৈতৃক পুরুষ ওইখানে রয়েছে, এবং ওখান থেকে রাজনীতিতে এসে তিনি ওখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ভিভিয়ান ভিভিয়ান বালাকৃষ্ণন। হ্যাঁ, তিনি বলেছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি, আপনারা পেশেন্টকে লন্ডন নিয়ে যান, আমাদের এখানে আর এর থেকে বেশি চিকিৎসা কিছু হবে না, আমরা লন্ডন নিয়ে যান। এবার ডক্টর ইউনূস কি করবেন হাদিকে নিয়ে? তিনি বুঝতে পারছেন তিনি একটা অগাধ জলে পড়েছেন। তার কারণ হচ্ছে হাদির যে সাঙ্গপাঙ্গ আছে এবং যত জিহাদি গোষ্ঠী আছে সব এখন হাদির পাশে এসে দাঁড়িয়ে, তারা তো মানে চার মার্কারটা করতে চায়, অস্থির করতে চায়, তারা সব হাদির পাশে। একদিন হাদির পাশে কেউ ছিল না, এখন শুধু হাদির পাশে সব দাঁড়িয়ে গেছে এবং বলেছে হাদির হত্যাকারীকে যদি না ধরতে পারা যায়, যদি ধরা না হয়, তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, এদের দুজনকে পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করে এদেরও লাথি মেরে দাঁড়িয়ে দেবো। তখন যাকে পারছে তাকে লাতাচ্ছে আর কি, তো ভালো লাথি মেরে তাড়াবে খুনি। এই জামাতের আমির তিনি এ করছেন যে লন্ডন গিয়েছেন আমার তারেক রহমানের সঙ্গে দেখা করতে, ওই আগে টুপি টুপি পড়াতে, যে আমাদের সঙ্গে এতে আসুন, কি বলে নির্বাচনে আসুন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, হ্যান ত্যান, এই সমস্ত কেউ টুপিটা বা কিছু একটা দেবেন। তো সেখানে গিয়েছেন, সেখানে আবার রয়েছেন কারা? পাকিস্তান এবং তুরস্কের যারা গোয়েন্দা আছে তারাও কিন্তু ওই ডক্টর শফিকুর রহমানের সঙ্গেই রয়েছেন। আচ্ছা, জামাত চেষ্টা করছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ করার, একটা ভারতের একটা সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার থেকে কোনো রকম সাড়া পাড়া দেয়নি। আর এই সমস্ত ঘটনার দায় নিয়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এ পর্যন্ত, তার সমস্ত ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকজন উপদেষ্টার উপর। তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বৃহদায়ন ও গণপূর্ত দপ্তরের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই কজনকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, নইলে তাদেরও লাথি মেরে তাড়িয়ে দেবে, সব ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা, তাকে তো ঘাট ধোয়া ধাক্কা দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে বলে এখন দাবি উঠেছে। এখন শুধু দাবি বাকি রইল কি? বাকি রইল যে ডক্টর ইউনূসকে কবে লাথানো হবে, খুব শিগগিরই লাথানো হবে। এটা বাকি ছিল দেখার ডক্টর ইউনূসের, যে তার নিয়োগকর্তারা তাকে বলছে এবার তোমায় লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলবো, অথবা তুমি দেশ ছেড়ে তুমি যেখানে যাবে যাও। এটাই তার কপালে ছিল। তো এখন নরেন্দ্র মোদী ফিরুন, নরেন্দ্র মোদী ফিরলে আপনাদের কপালে কি আছে সেটা নরেন্দ্র মোদী বলতে পারবেন। সেটা ভিসা অফিস পার্মানেন্টলি বন্ধ হবে, হাই কমিশন পার্মানেন্টলি বন্ধ হবে, খাদ্য পার্মানেন্টলি বন্ধ হবে, বিদ্যুৎ পার্মানেন্টলি বন্ধ হবে কি হবে না। যদি হয়
তাহলে আমাদের দেশের যে বিরোধী দল তারা কিছুটা চুপ করে থাকবে, আর যদি না হয় তাহলে আমার দেশে উত্তপ্ত অবস্থা শুরু হবে। লোকসভা টুকসভা রাজ্যসভা কোনো কিছু বসবে না, কারণ ভারত এখন ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, শাসক দল ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইলেকশনের মধ্যে সমগ্র মানে আমার ভারতবাসীর আবেগকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলবেন, সেটা অত বোকা উনি নন, সেটা আমি জানি। ফলে এই একটা চুটকো বাংলাদেশ থাকলো কি মরলো তার কিচ্ছু যায় আসে না। রাজনীতি হচ্ছে এমন যে নিজের ছেলেকে কেউ ক্ষমা করে না। তো কোথায় একটা ফুটকে বাংলাদেশ, তাকে বলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মিনিট সময় লাগবে না সিদ্ধান্ত নিতে। ফলে আমার মনে হয় যেহেতু নির্বাচনটা চলছে, এখন সমস্ত স্টেটে নির্বাচন চলছে এবং এসআইআর হচ্ছে, আপনারা জানেন, আমি বলেছি। এখন এই নির্বাচনের মুখে এই আমাদের বিরোধী দলের কথা না শুনে জনগণের যে আপনার প্রত্যাশা, সবাই তো মানে বাংলাদেশের ওপর ক্ষেপে আছে তাদের এই আচরণের জন্য, ভারতকে এই আক্রমণাত্মক কথা বলার জন্য এবং অপমান করার জন্য। তারা ভারতীয় আবেগকে যদি সরকার দাম না দেয় তাহলে তার কঠিন মূল্য তাকে চোকাতে হবে, সেটা ভারত সরকার এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। ফলে বাংলাদেশকে ছেটে ফেলতে তার 5 মিনিট সময় লাগবে না। এখন তিনি ফিরলে পরে বোঝা যাবে কি হবে না হবে। আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলবো, আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে এই কথা আমি কিভাবে বললাম যে প্রণব বার্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই, এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, 7 সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম চলছিল, তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি বলেছেন সেইটা নিয়ে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজনে যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমামা ফাতেমার ভাই মনে হয়, এটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টি যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল, আমরা সেদিকেই যাচ্ছে, এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না, বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এটা তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্ন সরকারই করছে না? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে, সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোনো একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন, যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনোভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ, এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা পোলাপাইন দেখছেন তো, এখানে একটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়নি। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার হবে মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতর কিছু একটা ঘটবে।
এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যেসব ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিংয়ে আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে ভাই সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন, যে যেভাবে আপনাদের এই ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুইলা ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সবকিছু বন্ধ করে দেন, একটু দেখুক না আমার দেশের লোকজনও, দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারি কিনা, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলো আপনাদের এম্বাসি ফেম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে, আমরাও বুঝবো, যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কার কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। তা আওয়ামী লীগ একটা মানে গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার বিরুদ্ধে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে, তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে, তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার চেয়ে জেলে যায় ডাইল রুটি খায়, কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্পর্কে কোনো দেশের জনগণ এভাবে বলছে কিনা আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আবদুল্লার মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউরে দিবে। সুতরাং সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আবদুল্লার 2 দিন আগে হাসনাত আবদুল্লার হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় এম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন, তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে একসময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আবদুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা,
এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব। কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে হয়তো আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আবদুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।